হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রেওয়ামিলের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে কোন যে সকল লেনদেন যায় সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা শিখেছি কোনগুলা লেনদেন রেওয়ামিলে যায় না, যে লেনদেনগুলো রেওয়ামিলে যায় না সেগুলো কালকে শিখেছি, তাই না? আর আজকে শিখবো হলো রেওয়ামিলে যায় যেগুলো লেনদেন সেগুলা ডেবিট দিকে, ডেবিট এবং ক্রেডিট পাশ, তাই না? কোন দিকে মানে কোনগুলা ডেবিট দিকে যায় আর কোনগুলা ক্রেডিট দিকে যায়। রেওয়ামিলের কোনগুলা ডেবিট দিকে যায় এবং কোনগুলা ক্রেডিট দিকে যায়। যে লেনদেনগুলো ডেবিট দিকে যায় সেগুলো এদিকে বসানো হয়েছে, আর যে লেনদেনগুলো ক্রেডিট পাশে যায় সেগুলো এদিকে বসানো হয়েছে। আচ্ছা দেখো, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট রেওয়ামিল পাওয়ার জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ডেবিট দিকে কোন লেনদেন যায়, ক্রেডিট দিকে কোন লেনদেন যায় সেটা বুঝতে হবে। তাহলে দেখো, রেওয়ামিল কিন্তু ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুইটাতেই থাকে এবং সেম হুবহুভাবেই থাকে। তার মানে কি তুমি এসএসসি তে শিখে গেলে ইন্টারমিডিয়েটে এটা কি আবারও পাবা। রেওয়ামিল কিন্তু থাকবেই, ঠিক আছে? এসএসসি তে প্রথম পত্রের মধ্যে থাকবে, ইন্টারমিডিয়েটে প্রথম পত্রের মধ্যেই থাকবে, ঠিক আছে? তাহলে এসএসসি শেখাটাই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, রেওয়ামিলের ডেবিট দিকে কোনগুলা যায়, রেওয়ামিলের ডেবিট দিকে কোনগুলো যায়। রেওয়ামিলের ডেবিট দিকে কোন লেনদেনগুলো যায়? প্রথমে হলো সকল সম্পদ। সকল সম্পদ, সকল সম্পদ হলো রেওয়ামিলের ডেবিট দিকে যায়। সকল ধরনের সম্পদ, সেটা চলতি সম্পদও হতে পারে, স্থায়ী সম্পদও হতে পারে। তাহলে রেওয়ামিলের ডেবিট দিকে যায় কোনটা? সকল সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে যায়। এরপর আছে সকল ব্যয়, যত ধরনের ব্যয় আছে রেওয়ামিলের কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। ব্যয় কোনগুলা? পণ্য ক্রয় করলে বা বেতন ভাড়া, তারপরে হলো গিয়া বিজ্ঞাপন খরচ, এগুলা দিলে কি যেটা ব্যয় হয় সেগুলো কি ব্যয়। আচ্ছা, এই ব্যয়গুলা কোন দিকে যাবে? রেওয়ামিলের ডেবিট দিকে। এরপরে আছে দেখো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় যেমন ধরো তুমি একটা ঘর ভাড়া নিচ্ছ ব্যবসা করার জন্য, বা গোডাউন ভাড়া নিচ্ছ ব্যবসা করার জন্য। এখন তোমার দেখা যাচ্ছে যে তুমি যেদিন ভাড়া নিচ্ছ ওই দিনই তুমি 6 মাসের ভাড়া অগ্রিম কি করে দিচ্ছ? পরিশোধ করে দিচ্ছ। 6 মাসের ভাড়া কি করে দিচ্ছ? অগ্রিম পরিশোধ করে দিচ্ছ। এমনকি ভাড়া একটা ব্যয় কিন্তু অগ্রিম পরিশোধ করে দিচ্ছ। তার মানে কি 6 মাস তুমি ওর কাছে কি ভাড়াটা দাবি করতে পারবা। 6 মাস ওর কাছে কি ভাড়াটা দাবি করতে পারবা। এটা একটা চলতি সম্পদ। অগ্রিম ব্যয় একটা কি চলতি সম্পদ। একটা করে মাস শেষ হবে আর কি ওটা ব্যয় হয়ে যাবে। 1 মাস শেষ হয়ে গেলে কি 1 মাসের টাকা ব্যয় হয়ে গেল, বাকি 5 মাসের টাকা কিন্তু তোমার সম্পদ হিসেবে থেকে গেল। এখন এরপরে দেখো প্রাপ্য আয়সমূহ। প্রাপ্য আয়সমূহ একটা সম্পদ। প্রাপ্য আয়সমূহ মানে কি? যে আয় অর্জিত হয়েছে কিন্তু আদায় হয় না। আয় কি হয়েছে? অর্জিত হয়েছে কিন্তু আদায় হয় না। মানে ধরো যে ওই যে নোমান বলছে যে কমিশন পাইছো তুমি এত টাকা, তুমি আমার কোম্পানি থেকে কি পাইছো? কমিশন পাইছো, কিন্তু এখনো কমিশনটা সরাসরি কি পেড করে নাই বা পরিশোধ করে নাই, কিন্তু অলরেডি আমি কি কমিশন পেয়ে গেছি, মানে কি ওর কাছে জমা আছে। ও কি তাহলে আমার সম্পদ, ওর কাছে কি জমা আছে, ও আমার সম্পদ, চলতি সম্পদ। প্রাপ্য আয় কি চলতি সম্পদ। যত ধরনের প্রাপ্য আয় আছে সবগুলো কোথায় যাবে? ডেবিট পাশে, রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। এরপর দেখো সকল প্রকার প্রদান। প্রদান মানে ব্যয়, প্রদান মানে ব্যয়। যেগুলো তুমি নগদ টাকা প্রদান করতেছো, ঠিক আছে, বা বাড়ি ভাড়া প্রদান করতেছো, তারপর বিজ্ঞাপনের জন্য প্রদান করতেছো, বেতন প্রদান করতেছো, মানে কি ব্যয়। তাহলে সকল ধরনের প্রদান কি ডেবিট সাইডে বসে। এরপরে আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো উত্তোলন। উত্তোলনটা কেন ডেবিট? উত্তোলনটা কেন ডেবিট? উত্তোলন কি করে? মূলধনকে হ্রাস করে, মালিকানা সত্ত্বকে কি করে? হ্রাস করে। আর উত্তোলন একটা মূলধনের মালিকানা সত্ত্বের একটা কি উপাদান। এটা কি করে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে বা কমায় দেয়। মালিকানা সত্ত্ব আমরা জানি স্বাভাবিকভাবে কি ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব কি হয়? ক্রেডিট হয়। বাড়লে মালিকানা সত্ত্ব ক্রেডিট, আর কমলে মালিকানা সত্ত্ব ডেবিট, ঠিক আছে? তাহলে উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে কমায়, তাহলে কি উত্তোলন ডেবিট। উত্তোলন দুই ভাবে হতে পারে। উত্তোলন দুই ভাবে হতে পারে। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো কি পণ্য উত্তোলন হতে পারে, আবার নগদ টাকাও উত্তোলন হতে পারে। তোমার ব্যবসা থেকে তুমি পণ্যও নিয়ে যেতে পারো, আবার নগদ টাকাও তুমি তুলে নিয়ে যেতে পারো। তাহলে উত্তোলন কয় ভাবে হয়?
দুই ভাবে, একটা পণ্য উত্তোলন, একটা কি নগদে উত্তোলন। উত্তোলনের আরো দুইটা নাম আছে, উত্তোলনের আরো দুইটা নাম আছে, সেটা হলো আয়কর আর কি জীবন বীমার প্রিমিয়াম। আয়কর আর জীবন বীমা প্রিমিয়াম। এটা কেন উত্তোলন হলো? এটা ব্যবসা থেকেই আমার টাকাটা দিতে হয়, যেহেতু ব্যবসার টাকা চলে গেলে মানে ব্যবসা থেকে উত্তোলন করে এটা দিতে হয়, এজন্য কি এটা উত্তোলন নামে পরিচিত। এটাকে আয়কর আর কি জীবন বীমা প্রিমিয়াম। এরপরে দেখো একটা সঞ্চিতি মাত্র কি হয় সব সময় ডেবিট হয়, একটা সঞ্চিতি ডেবিট হয়, সেটা হলো পাওনাদার বাট্টা সঞ্চিতি। আর বাকি যে সঞ্চিতিগুলো আছে সবই কি হয় ক্রেডিট হয়। একটা সঞ্চিতি কি হয় ডেবিট, সব সময় একটা সঞ্চিতি কি হয় ডেবিট। তাহলে পাওনাদার বাট্টা সঞ্চিতি হলো কি ডেবিট। তারপরে দেখো বলছে বিক্রয় ফেরত আর প্রদত্ত ঋণ জিনিসটা কি। এর আগে আমি বুঝাইছিলাম যদি বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় সবসময় কি হয়, বিক্রয় ফেরত সবসময় কি হয় ডেবিট। বিক্রয় ক্রেডিট আর বিক্রয় ফেরত কি হয় ডেবিট। বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ফেরত কি হবে যেটা মানে ক্রয় আর বিক্রয়ের মধ্যে এটার ফেরতটা সবসময় তার উল্টাটা হবে। ক্রয় কি ডেবিট, ক্রয় ফেরত কি হবে ক্রেডিট। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে ডেবিট, তাহলে এই ডেবিট পাশে বসবে। প্রদত্ত ঋণ মানে ঋণ প্রদান করছি, ঋণ তোমাকে আমি প্রদান করছি, আমি একটা ব্যাংক তোমাকে আমি কি করছি ঋণ প্রদান করছি। তার মানে কি তোমার কাছে আমার টাকা প্রাপ্য আছে না, তুমি আমার এখন সম্পদ না, তাহলে কি এটা এক ধরনের সম্পদ। তুমি ঋণ দেখে বুঝো না যে এটা দায়, এরকম না কিন্তু। ঋণ প্রদত্ত ঋণ মানে কি ঋণ প্রদান করছি, ঋণ প্রদান করলে কি হয়েছে, ঋণ প্রদান করলে একদিক দিয়ে দেখলে এটা ডেবিট মানে প্রদান করছি মানে টাকা কমে গেছে আমার, আরেক দিক দিয়ে দেখলে কি সম্পদ বেড়ে গেছে ওইখানে, মানে ওর কাছে ঋণ দিছি মানে কি সম্পদটা আমার বেড়ে গেছে আর আমার সম্পদ কমে গেছে, এরকম বিষয়টা। তাহলে দেখো কিন্তু এটা ধরা যাবে না, ঋণটা ধরতে হবে কি ঋণ প্রদান ধরতে হবে কি যে আমার সম্পদ বাড়লো, এখানে আমার একটা প্রাপ্য হিসাব বাড়লো, প্রাপ্য হিসাব বাড়লো, ওর কাছে আমি টাকা পাই, ঋণ দিলে আমি কি টাকা পাই না, ওর কাছে টাকা আমি পাই, এজন্য কি প্রদত্ত ঋণ একটা কি ডেবিট, প্রদত্ত ঋণ একটা চলতি সম্পদ আর ডেবিট সাইডে বসবে, রেয়ামিলের ডেবিট সাইডে বসবে। এরপরে দেখো রেয়ামিলের ক্রেডিট সাইডে কোন লেনদেনগুলো বসে, ক্রেডিট সাইডে কোনগুলো বসাবা সকল আয় সমূহ, সকল ধরনের আয় সমূহ রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। আয় কোনগুলো আমরা জানি বিক্রয় করলে আয় হয়, বিক্রয় হিসাব। তারপরে হলো যেমন ধরো ভাড়া প্রাপ্তি হিসাব, এটাও আয়, কমিশন প্রাপ্তি হিসাব, এটাও আয়, ঠিক আছে। তারপরে হলো লভ্যাংশ প্রাপ্তি হিসাব, এটাও আয়। এই আয়গুলো কোথায় বসে রেয়ামিলের ক্রেডিট সাইডে, রেয়ামিলের ক্রেডিট সাইডে বসে। এরপরে দেখো সকল দায়, যত প্রকার দায় আছে সেগুলো কোথায় বসে রেয়ামিলের ক্রেডিট সাইডে। দায় কোনগুলো একটু বলি আমি, দায় হলো যে পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব। তারপরে হলো যে তোমার ওই যে আর কি আছে পাওনাদার প্রদেয় হিসাব, তারপর প্রদেয় বিল আছে না, প্রদেয় বিল, বকেয়া বেতন থাকলে, বকেয়া কোনো খরচ থাকলে সেটাও কি দায়, বকেয়া কোনো খরচ থাকলে সেটাও কি দায়। তো এই দায়গুলো কোথায় যায় রেয়ামিলের ক্রেডিট দিকে, রেয়ামিলের ক্রেডিট দিকে। এরপর বলছে অনুপার্জিত আয় আর অগ্রিম আয়, অনুপার্জিত আয় আর কি অগ্রিম আয়, দুইটা নাম হতে পারে, একটা হলো অনুপার্জিত আয় অগ্রিম আয়, দুইটা একই জিনিস কিন্তু নাম ভিন্ন হতে পারে, কিন্তু দুইটার কাজ কি একই। এটাও এক ধরনের দায়, এটা এক ধরনের দায় অনুপার্জিত, যেমন আমরা এই যে অগ্রিম ব্যয় বলছি না সম্পদ, আর এটা অগ্রিম আয় মানে কি দায়, অগ্রিম আয় মানে দায়, অগ্রিম ব্যয় মানে সম্পদ আর অগ্রিম আয় মানে কি দায়। এখন দেখো এই যে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় কিভাবে এটা তৈরি হলো, মানে আমি তোমার কাছে যদি অগ্রিম কিছু গ্রহণ করি সেটাই হলো আমার জন্য দায়। যেমন ধরো তোমাকে একটা গোডাউন ভাড়া দিছি আমি, গোডাউন ভাড়া, আর একটা সহজ ভাষায় বুঝাই, তোমাকে আমি প্রাইভেট পড়াচ্ছি বা তোমার কোচিং করাচ্ছি, সেখানে তোমাকে যখন ভর্তি করছি তখন তোমার কাছে আমি 3 মাসের টাকা অগ্রিম নিয়ে নিছি, তার মানে কি তোমার কাছে আমি দায়বদ্ধ না 3 মাস, এই জন্য হলো কি অগ্রিম কোনো কিছু গ্রহণ করা বা অগ্রিম কোনো আয় সেটা হলো কি দায়। আর রেয়ামিলের কোন পাশে বসে ক্রেডিট পাশে বসে। এরপরে দেখো কুঋণ সঞ্চিতি, প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি। এই জন্য আমরা এক কথা বলতে পারি সকল সঞ্চিতি কি ক্রেডিট বা দায়, সকল সঞ্চিতি কি ক্রেডিট বা দায়। কিন্তু একটা সঞ্চিতি সেটা কোনটা পাওনাদার বাট্টা সঞ্চিতি, সেটা কি হবে ডেবিট দিকে বসবে। এরপরে দেখো আর দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস একটু বুঝতে হবে তোমার, ভবিষ্যৎ তহবিল আর প্রভিডেন্ট ফান্ড। এই কি জিনিস, এটা কোম্পানির জন্য দায়। একটা কোম্পানি থেকে যখন আমি মনে করো যে চাকরি ছেড়ে দিব, একটা কোম্পানি থেকে কি করব চাকরি ছেড়ে দেবো, 20 বছর ধরে চাকরি করছি, 20 বছর চাকরি করার পর আমি কি করব চাকরি রিজাইন দিব,
তো ওই কোম্পানি আমাকে একটা মেয়াদ শেষে মানে কি একটা টাকা দিবে আমাকে, আর চাকরি শেষে একটা কি দেয়, বড় অ্যামাউন্টের একটা ফান্ডের টাকা দেয়। এখন ওই টাকা কোম্পানির টাকা দেয় না আমার টাকা আমাকেই দেয়, বলো তো? আমার টাকায় আমাকে দেয়, কোম্পানি ওটা কেটে কেটে রেখে দেয়, প্রতি মাসে স্যালারি থেকে কিছু কিছু টাকা কেটে কেটে রেখে দেয়, 10 বছরে একটা বিগ অ্যামাউন্ট হয়ে যায়। তাহলে কোম্পানির কাছে ওটা কি দায়, কোম্পানির কাছে ওটা কি, কারণ আমার কর্মীর টাকা আমি কোম্পানি আমি রেখে দিছি, তার মানে কর্মীর কাছে আমি কি দায়বদ্ধ না, কর্মীর কাছে আমি কি দায়বদ্ধ। এই জন্য প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যৎ তহবিল এগুলা কি দায়, এগুলো কোন দিকে বসবে, ক্রেডিট পাশে বসবে। এই যে এই সকল লেনদেন গুলা যদি আমরা বুঝতে পারি যে কোনটা ডেবিট পাশে বসে আর কোনটা ক্রেডিট পাশে বসে, একদম সহজ, একদম পানির মতো সহজ। আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো কি, আমরা ধরো রেয়ামিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ খুব ভালো মতো বসাইছি, সবগুলো লেনদেন কি সহজভাবে বসাইছি, ঠিকভাবে বসাইছি, একদম রাইট ভাবে বসানোর পরে দেখা গেল কি আমার অঙ্কের উত্তর দুই পাশে কি হলো না, মিললো না, অঙ্কের উত্তর কি হলো না, দুই পাশে মিললো না। তাহলে কি করবা, অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব আনতে হবে। কিভাবে আনতে হবে এটা, আমার যে দুই পাশে মিলে নাই তাই না, তাহলে দুই পাশে আমার কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে কোন পাশ বড় আর কোন পাশ ছোট। তাহলে বড় পাশ থেকে ছোট পাশটা কি করতে হবে, মাইনাস করে যে টাকাটা আসবে ছোট পাশে কি করে দিতে হবে, বসায় দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে ওই যে টাকাটা যে আনলাম ওটার নাম কি, অনিশ্চিত হিসাব। কথা বুঝছো? এই যে রেয়ামিলের এতটুকুই বেসিক, রেয়ামিলের বেসিক কিন্তু এতটুকুই, এতটুকু যদি তুমি মাথায় নিতে পারো, এই যে এই কয়েকটা লেনদেন মাত্র 5টা 6টা করে লেনদেন তুমি যদি মনে রাখতে পারো, এই নিয়মগুলো মনে রাখতে পারো, তাহলে কি রেয়ামিল কিন্তু খুবই সহজ জিনিস এবং প্রতিটা অঙ্ক করতে পারবা। আমরা আগামী ক্লাসে একটা অঙ্ক দ্বারা আমরা এইটা রেয়ামিল করে দেখানোর চেষ্টা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।